You're so great, standing, talking. You got me checkmate. No one's watching or nothing. I have cleared out the room, also that you can get to be the big spoon. Cuddle me blue. Take me to the edges of you. Every little inch of my skin, baby, I will let you in. সো প্রথমেই আমরা যাব বেনাপোল গেটে। এটা বানানো হয়েছে গত 10 থেকে 15 বছর আগে। এখন আমরা বেনাপোলের নতুন বাস টার্মিনালটা অতিক্রম করছি। ওই যে সামনে বেনাপোল গেট দেখা যাচ্ছে। বেনাপোল গেটকে কেন্দ্র করে চারপাশে অনেকগুলো মার্কেট এবং দোকানপাট গড়ে উঠেছে। সো আপনি যদি সন্ধ্যার দিকে এখানে আসেন তাহলে দেখবেন কানায় কানায় মানুষে পরিপূর্ণ জায়গাটা। এখন আমরা যাচ্ছি বেনাপোল বল ফিল্ডের মাঠ। এটা বেনাপোলের খুবই পপুলার একটি জায়গা, এক নামে প্রত্যেকটা মানুষ এই জায়গাটাকে চেনে। সামনে দেখতে পাচ্ছেন বেনাপোল পোর্ট আবাসিক এলাকা। এখানে হচ্ছে যে আমাদের এই যেহেতু বেনাপোল হচ্ছে যে পোর্ট, সো পোর্টের অনেকে যারা চাকরি করে তাদের আবাসিক এলাকাটা আছে এখানে। সো এটা মোটামুটি অনেক বড় একটা স্পেস আছে এখানে, প্লেগ্রাউন্ড অ্যান্ড এভরিথিং। এখন আমরা এসেছি হচ্ছে বেনাপোলের যেটা বললাম সব থেকে ওপেন স্পেস, যেটা প্লেগ্রাউন্ড। চলেন আমরা এটা এখন দেখি। একটা মজার জিনিস নোটিস করলাম, বেনাপোলের নিজস্ব লোকাল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। সো ক্লাবের ছেলেরা প্রতিদিন বিকালে এখানে প্র্যাকটিস করে। তাছাড়া লোকাল প্লেগ্রাউন্ড হওয়ার কারণে এখানে অনেকে এসে খেলাধুলা করে এবং ঘুড়ি উড়ায়, এনে অল সর্টস অফ কাজ করে। এবং এখানে অবস্থিত বেনাপোলের একমাত্র পৌর কমিউনিটি সেন্টার। এবং ঠিক তার পাশে নির্মিত হয়েছে বেনাপোলের প্রথম আই হার্ট বেনাপোল সাইনটি। বেনাপোলের প্রথম বাস স্ট্যান্ডটি ঠিক বলফিল্ডের পাশে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বেনাপোলের ট্রেনটা। সো এই ট্রেনটার গন্তব্যস্থল হচ্ছে বেনাপোল রেল স্টেশন। বেনাপোলের বাইপাস হাইওয়ে দিয়ে, সো এই হাইওয়েটা বেনাপোলে ঢোকার ঠিক আগ মুহূর্তেই বেনাপোলের পুরা আউটস্কার্টস দিয়ে ঘুরে চলে গেছে হচ্ছে পুরো বর্ডার পর্যন্ত। তো এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে বড় হাই ওয়েটেড ভেহিকেল, লেটস এ ট্রাক, বাস, তারপরে লরি যেগুলো থাকে, ওইগুলাকে বেনাপোলের বাজারের মধ্যে ঢুকতে না দিয়ে ডাইভার্সন করে এটা হচ্ছে বর্ডার এরিয়াতে শিফট করে দেওয়া। সো আমরা এখন যাচ্ছি বেনাপোলের খুবই আইকনিক একটা স্পট, যেটা হচ্ছে যে চোরের রাস্তা নামে পরিচিত অনেকের কাছে। এখন কথা হচ্ছে এটা কেন চোরের রাস্তা নামে পরিচিত সেটা নিয়ে অনেক ডিবেট আছে, পৌরাণিক কাহিনী বেসিক্যালি। সো এটা বলবো আপনাদেরকে, চলুন কেন এটা চোরের রাস্তা নামে পরিচিত। এবং রাস্তাটা যদি আপনারা উপর থেকে দেখেন তাহলে দেখবেন যে রাস্তাটা এত স্ট্রেইট রাস্তা, আসলে কেউ স্কেল দিয়ে না মাপলে হয়তো হওয়ার কথা না, বাট সামাও হয়েছে। ছোটবেলায় এদিকে এত আসা হয়েছে, তখন রাস্তাটা জাস্ট একটা ছোট আইল ছিল। হ্যাঁ, আমরা এখানে বালির মধ্যে অনেক ঝাপাঝাপি করছি। ওয়াও, এখন রাস্তাটা পুরা মানে পাকা রাস্তা করছে আর কি। জায়গাটা কেমন, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই বটগাছটা হচ্ছে ইন্টারেস্টিং একটা পজিশনে।
এটা হচ্ছে দুইটা গ্রামের মধ্যে আসলে স্প্লিটিং পয়েন্ট হিসাবে কাজ করতেছে। সো বটগাছটার এই পাশে হচ্ছে একটা গ্রাম ডান সাইডে, অ্যান্ড বাম সাইডে হচ্ছে যে আরেকটা গ্রাম। সো দুইটা গ্রামের সংযোগস্থল বলা যেতে পারে। এখন এই জায়গাটি কেন চোর রাস্তা নামে পরিচিত সেটা আমার আব্বুর মুখে আপনারা শুনতে পাবেন। যশোর ব্রিটিশ পিরিয়ডে যশোর কারাগারে যেসব সাজাপ্রাপ্ত বন্দী ছিল তাদের নিয়ে এসেই এই রাস্তাটা তৈরি করা হয়েছে বলে শ্রুতি আছে, এরকম ধরনের কথা। সেই থেকে এই তোমার রাস্তাটার নাম হচ্ছে চোরের রাস্তা, মানে চোর দিয়ে বানানো হয়েছিল বলে এই নামকরণটা এমন হয়েছে আছে। এই রাস্তাটা যে একদম সোজা, ওপর থেকে দেখলে মনে হয় না একদম, হ্যাঁ একদম সোজা সোজা রাস্তা, সোজা। ওরাই এটা করছিল না? ওরাই করছিল এটা। এই চোরের রাস্তাটা এইভাবেই, চোরের রাস্তাটা নাকি এক রাত্রেই নির্মাণ করা হয়েছিল এই রাস্তাটা ওই চোরদের দিয়েই। আপনারা ওইখানে একটা দেখতে পাচ্ছেন অ্যারেটর আছে, যেটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই দেয়। যেহেতু মাছের ডেনসিটি অনেক বেশি, যার কারণে ওই অ্যারেটর ইউজ করে এখানে ওয়াটার মানে অক্সিজেন সাপ্লাইটা ওয়াটারের ভিতরে দেয়। অ্যান্ড মনে হয় বেনাপোলের যত ধরনের প্রজেক্ট আছে বা ঘের আছে সবগুলোতে কি পাঙাশ মাছের, পাঙাশ, তেলাপিয়া, প্রাচুর্যতা বেশি, কার্প জাতীয় মাছ এরা কার্প জাতীয় বেশি আর কি চাষ করে। তো এখানকার টোটাল ফাইন্যান্সিয়াল গ্রোথ বা জিডিপিতে বেসিক্যালি এই ধরনের মাছ অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে কয়েক বছর ধরে। আপনি কই থাকেন? আপনি কি ঢাকায় থাকেন? আপনি যদি আমাদের মতো ঢাকায় থাকেন, ঢাকার ধুলাবালি, ভারী বাতাস, বাতাসের গন্ধ, শব্দ, এগুলো নিয়ে যদি খুব বদার থাকেন, তাহলে আপনার জন্য এইটা খুবই একটা মানে সুদিং প্লেস হবে। মানে এইখানে আসলে বেসিক্যালি এখানে না, আপনি বাংলাদেশে তো গ্রামের অভাব নাই, অনেক গ্রাম আছে। তো আমরা কিন্তু সবাই গিয়ে হুড়োহুড়ি মারামারি করি ঢাকার শহরে, বলি কি যে মা রাজধানী যাচ্ছি, রাজধানী। কিন্তু এই যে এরকম জায়গায় যদি আপনি একটা প্ল্যান্ট তৈরি করেন, একটা ইকো ফার্ম তৈরি করেন, তাহলে কিন্তু এটা মানে আপনার ইন ফিউচার আপনি এখানে একটা বাগান বাড়ি করতে পারেন। এটা কিন্তু আমাদের সবার স্বপ্ন থাকে আর কি, কিন্তু আলটিমেটলি এই সব স্বপ্নগুলো আসলে রুইন হয়ে যায়, আমাদের স্বপ্নই থাকে। কিন্তু মানুষ যেহেতু স্বপ্ন দেখতে ভালোবাসে, মানুষ যেহেতু স্বপ্ন স্মৃতিচারণ করতে ভালোবাসে, এখানে আপনি ছোট একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মসজিদ আর কি। মসজিদে নামাজ যখন পড়বেন আপনি, বিশেষ করে আপনার হচ্ছে মাগরিবের ওয়াক্ত যখন পড়বেন, এইখানে যে ইমাম সাহেব, ওনার সুমধুর কণ্ঠে তিলাওয়াত, বাতাস, আর এতে যে রিফ্লেকশনটা আমাদের এই যে ছোট যে একটা ঘের আছে, এখানে পানিতে যে রিফ্লেকশনটা আসবে, মানে এটা সব মিলায় আপনার মনকে একদম প্রশান্ত করার জন্য যথেষ্ট আর কি। আমি এটা ওয়ার্ডটা পড়িনি, উদ্ভিদ সাঙ্গ নিরোধ কেন্দ্র, যেটাকে ইংরেজিতে আমরা বলি কোয়ারেন্টাইন সেন্টার। সো এটার একটা কারণ আছে, প্রত্যেকটা বর্ডার এরিয়াতে একটা কোয়ারেন্টাইন সেন্টার থাকে। তার কিছু কারণ হচ্ছে, যখন আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, তখন আপনি সাথে যদি কোনো ধরনের উদ্ভিজ্জ প্রোডাক্ট নিয়ে আসেন, সেই ক্ষেত্রে ওইগুলা আপনার কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয় এবং দেখা হয় যে এটা যদি ওই দেশের জন্য বা ইনফ্যাক্ট এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা সুইটেবল কিনা বা কোনো ধরনের ক্ষতি সাধন করবে কিনা আমাদের দেশের জন্য। সো এটা একটা ডিটেলস আমার একটা ফ্রেন্ড বলতে পারবে। বলতো এটা কাহিনী কি? বাইরে থেকে কোনো ক্ষতিকর কোনো আনওয়ান্টেড স্পিসিস যদি বাংলাদেশে এসে ক্ষতি করে, সেটা যদি না আসে এখানে পরীক্ষা করা হয়। তাহলে এটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের ইকোসিস্টেমে ডাইভার্সিফিকেশন বা কোনো ধরনের ক্ষতি সাধন যাতে না হয়, এই জন্য আসলে এই ধরনের জিনিস রাখা হয়েছে। প্রাণীর জন্য কোথায়? তো উদ্ভিদ। আচ্ছা, তার মানে এই উদ্ভিদ এবং প্রাণী দুইটার জন্যই এই সেন্টারটা আছে। সো এই হচ্ছে বর্ডার। ওই যে দূরে আপনারা দেখতে পাবেন হচ্ছে ইন্ডিয়ার পতাকা, এই যে, অ্যান্ড এই হচ্ছে বর্ডার এরিয়া। বর্ডারে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ান যে ফ্ল্যাগ কি এক্সচেঞ্জ করে বাংলাদেশের পিজিডি, এরা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠাবে এবং হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশের মানে পতাকাটা। সো ওরা প্যারেড করে, অ্যান্ড দুই দেশের পতাকা ওরা জাস্ট প্রদর্শন করে। শর্ত
সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখার জন্য। তো এটা দুই দেশ যে প্রতিবেশী দেশ, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা জাস্ট প্রকাশ করার জন্যই তারা এই সেরেমনিটা প্রত্যেকদিন সকালে এবং রাতের বেলা, সন্ধ্যাবেলা দুইবার তারা বিকালে করে থাকে আর কি। তো এখানে গ্যালারি, এই যে এটা কিন্তু গ্যালারি, ওই যে আপনারা দেখতে পান ওই যে গ্যালারি, আর এবং এই পাশেও হয়তো আছে। তো এখানে হবে সেই রিট্রিট সেরেমনিটাই হবে